এরকম স্পষ্ট হতো। ইভেন মির্জা আব্বাসকেও তাকেও তার নাম এসেছে, মানে অনেকে তার দিকেও তীর ছুঁড়েছে। তো বিষয়টা যদি এরকম হতো যে হ্যাঁ একজন হত্যাকাণ্ড হয়েছে এই কারণে এবং কারা হত্যা করেছে সেটা যদি মোটামুটি একটা ধারণা পেতাম তাহলে সমস্যা ছিল না। কিন্তু আমরা তো দেখলাম যে প্রত্যেকটা জায়গাতেই আপনার মানে খুব কিছু কিছু অকাট্য যুক্তি আছে বিশ্বাস করার যে এরা খুন করতে পারে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিও খুন করতে পারে, আবার ওখানে যে প্রার্থী আছে সেও পারে, আবার ভারতে যারা আছে তারাও পারে, আবার অন্য কেউ পারে। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতে মানে এমনকি পুলিশ এবং সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতিতে তখন আপনার মানে তাদের নিজেদের যে দায় দায়িত্ব সেটা অন্যের উপর চাপানোর জন্য কিংবা আপনার অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য আনিস আলমগীর ভাইকে বলি হতে 2001 সালের পর থেকে কিন্তু এই উচ্চ আদালত কিন্তু আস্তে আস্তে আপনার দুর্বল হতে থাকে। এবং গত আমলে কিন্তু আপনার আমি বলবো যে এই উচ্চ আদালত তাদেরকে নানাভাবে আপনার সেই প্রাতিষ্ঠানিকতা নষ্ট হয়েছে। এবং এই আমলে এসে সেটা একদম মানে কফিনে পেরেক ঠুকে দেওয়ার মতো। কারণ একজন হাইকোর্ট ডিভিশনের জাজ একজন ব্যক্তিকে বেআইনি ভাবে মানে মিথ্যা মামলা দিয়ে তাকে দিনের পর দিন আটক করে রাখা হচ্ছে। তার জামিন যখন তিনি দিলেন তখন আপনার প্রধান বিচারপতি তাকে শোকজ করে দিলেন কিংবা তাকে ইয়ে করলেন যে আপনি কেন এই জামিনটা দিলেন। এটা তো দিস ইজ নট দি মানে টাস্ক অফ এ মানে চিফ জাস্টিস তো এটা করতে পারেন না। কারণ চিফ জাস্টিস এবং উচ্চ আদালতের কাজ হচ্ছে মানবাধিকার, নাগরিকদের অধিকারকে সমুন্নত রাখা। এবং আপনার বাংলাদেশ কনস্টিটিউশনকে বলা হয়েছে সুপ্রিম কোর্ট ইজ দি গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন। তার মানে হচ্ছে এখানে যদি সরকার কোনো অন্যায় করে, এখানে যদি মানে সরকার কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি সন্ত্রাসী মানে কোনো নাগরিককে হুমকি তৈরি করে, নাগরিকের জন্য কোনো অন্যায় তৈরি করে, সেটার প্রতিকার করবে উচ্চ আদালত। কিন্তু এখানে জামিন পাওয়ার যে বৈধ অধিকার, যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা মিথ্যা মামলায় মব করে একটা মিথ্যা মামলায় আমাদেরকে জেলে পাঠিয়ে দিনের পর দিন মাসের পর মাস আমাদেরকে ওখানে আপনার বন্দি করে রাখা হচ্ছে এবং জেলখানার পরিবেশ আমাদের মতো অসংখ্য অসংখ্য মানুষ রয়েছে নিরপরাধ, প্রকৃত অপরাধে যেমন রয়েছে, আবার অসংখ্য নিরপরাধ মানুষ রয়েছে। এবং সবচেয়ে বড় সিগনিফিকেন্ট যে বিষয়টা আমার কাছে, আমি দেখলাম আমার সাথে ছিল 17 বছরের শিশুরা, 17 বছরের শিশুরা তাদেরকে আটক করে রাজনৈতিক মামলা দেওয়া হচ্ছে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হচ্ছে এবং তাদের বয়স বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের জামিনটাও হচ্ছে না। লোয়ার কোর্টে তাদের আইডি কার্ড শো করা হচ্ছে, বয়সের সার্টিফিকেট শো করা হচ্ছে, জন্ম সনদ, নিবন্ধন সনদ শো করা হচ্ছে, তারপরও তাদের জামিন মিলছে না। মানে আমরা আছি কোথায়, আমরা কোন দিকে যাচ্ছি, শুধু এই উত্তরটা নিয়ে আমরা শেষ করবো অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আমি আসলে যেটা বলবো যে আসলে যে কথাটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে ক্ষমতা, সেই ক্ষমতা আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা, বিচার এবং মানুষের যে নিরাপত্তা সুরক্ষা সেটিকে আপনার ছিনতাই করেছে কিংবা অপহরণ করেছে। এবং আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে একটু শেয়ার করতে চাই যে আপনার যারা গ্রেপ্তার হয়েছে তাদের অনেককেই মানে যদি আপনার আগের আমলে যারা দুর্নীতি করেছে, যারা টাকা পাচার করেছে, যারা নানাভাবে আইন লঙ্ঘন করেছে কিংবা মানুষের ভোগান্তির কারণ হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের মাধ্যমে ডিউ প্রসেস অফ লতে আপনি সবকিছু করেন, কোনো আপত্তি নেই। আমরা সেই জন্যই তো আমরা মানে সবসময় আমরা কথা বলি যে কেউ মানে সরকারে থাক সে আইনসঙ্গত ভাবে রাষ্ট্রটা পরিচালনা করবে এবং যে অন্যায় করবে, যে দুর্নীতি করবে, যে পাচার করবে তার জন্য শাস্তিটা। কিন্তু আপনি এই 5ই আগস্টের পরে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং যে মানে গ্রেপ্তার করা হয়েছে যেমন তৌফিক ইলাহি চৌধুরী। হ্যাঁ, তৌফিক ইলাহি চৌধুরী সম্পর্কে আমি কিন্তু খুব বেশি জানতাম। হ্যাঁ, পরে আমি দেখলাম যে উনি একজন 1968-69 সালে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তারপরে তিনি মানে পাকিস্তান সিভিল সার্ভিসে জয়েন করেন এবং সেই অবস্থায় তিনি কিন্তু মুক্তিযুদ্ধ করেছেন। এবং মুক্তিযুদ্ধ যখন করেছেন তখন কিন্তু ওই অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তিনি কিন্তু একদম মানে সশস্ত্র মুক্তিযোদ্ধা ছিলেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড থেকে পিএইচডি করেছেন। তিনি কবি জসিমউদ্দিনের যে মেয়ে তাকে বিয়ে করেছেন। এরকম একটা লোক, হ্যাঁ, তার যদি কোনো মামলা থাকে আপনি তাকে দেন, আপনি তাকে বিচার করেন। কিন্তু এরকম 80 বছরের একটা লোক, তাকে আপনি আজকে 15 মাস হয়ে গেছে, আপনি তাকে কোনো জামিন দিচ্ছেন না। এবং এই লোকটা আপনি তাকে কি মামলা দিয়েছেন? আপনি তাকে মামলা দিয়েছেন তিনি কেন মানে সাবেক প্রধানমন্ত্রীকে নিবৃত্ত করার চেষ্টা করেন, মানে এরকম হাস্যকর সব মামলা দিয়েছেন। এবং আপনি দেখেন যে আসাদুজ্জামান নূর হচ্ছে বাংলাদেশের একজন মানে লেজেন্ডারি অ্যাক্টর। মানে এরকম একজন মানে
মানে কি বলে যে এরকম একটা অভিনেতা আমরা কয় দশকের পর দশক চলে এগুলো কিন্তু আমরা পাবো না। এবং উনি যে একজন সজ্জন ব্যক্তি, এবং তাকে মামলা দিয়েছে হত্যা মামলা, এবং তিনি 80 বছর বয়স এখন, তিনি সেই 14 মাস 15 মাস ধরে সেখানে আপনার পড়ে আছেন। তারপরে আপনি ধরেন প্রফেসর আবুল বাকার, তাকে কেন ইয়ে করা হলো? আমি আরেকজনের কথা বলতে চাই যে আপনার ব্যারিস্টার মেহেদী, আমার বয়সী, এবং তিনি ছিলেন সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল। তাকে মামলা দেওয়া হয়েছে যাত্রাবাড়িতে আপনার একটা হত্যা মামলা, এবং সেখানে তার নামও নাই। এবং তার যেটা হয়েছে যে অন্যান্য মানে কয়েকজনের নাম দেওয়ার পরে অন্যান্য 300 জন তার ভিতরে তাকে ঢুকিয়ে দিয়েছে। এবং তার তার আপনি তার তার বিষয়টা তো আপনার ভয়ঙ্কর। সাবেক বিচারপতি খায়রুল হক, তার বিরুদ্ধে অভিযোগটা কি, যে তার যে তিনি যে মানে রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা সেটাকে বিলুপ্ত করেছে, সেইটা তো প্রচন্ড সমালোচনা আছে, আমি নিজেও সমালোচনা করেছি, আপনি হয়তো বা করবেন। কিন্তু এরকম সমালোচনা তো অনেকের বিরুদ্ধে আছে, এবং এই সমালোচনা আপনি যদি সেটা সমালোচনা করে থাকে সেটাকে রিভিউ করে আপনি পরিবর্তন করেন। কিন্তু সেই জন্য একজন বিচারককে হাতে শিকল দিয়ে, হাতে হাত পড়া পরিয়ে আপনি যখন তাকে জেলে নিয়ে গেলেন, পুরো বিচার বিভাগের আপনার হাতেই তো হাত পড়া পড়ে গেল। এই জিনিসটা তো একটা সিম্পল আন্ডারস্ট্যান্ড। এবং এই লোকটা আপনার বিচারপতি খায়রুল হক ইতিমধ্যে 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তার হসপিটালের ভিতরে তার 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। এবং এই সরকার এত নির্মম যে 80 বছরের এই সমস্ত ব্যক্তি, আসাদুজ্জামান নূর, তৌফিক এলাই চৌধুরী, বিচারপতি খায়রুল হক, 80 বছর বয়সের একজন ব্যক্তি, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, মানে এটা তো মানে তারা তো মারা যাবে। এবং আপনি তাদেরকে বিচার করেন, আমরা তো বলছি যে বিচার আপনি করেন, বিচার করেন, কিন্তু তাদের জামিন দিয়ে তাদেরকে সুস্থ। এবং আপনি জানেন নুরুল মজিদ হুমায়ুন থেকে যে মারা গিয়েছেন, সেটা মারা গিয়েছেন চিকিৎসা না দেওয়ার কারণে। কারণ আপনার তার প্রথমে ডেঙ্গু, তারপরে বোধহয় চিকনগুনিয়া হয়েছিল, এবং ডেঙ্গু হওয়ার পরে তিনি হাঁটতে পারছেন না, তাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়, এবং তিনি মানে গাটা ফুলে গিয়েছে, তাকে একটা জায়গায় মানে একটা রুমের ভিতরে ফেলে রাখা হয়েছে, কেউ নাই, তার ফ্যামিলিকেও খবর দেওয়া হয় নাই। এবং তিনি যখন আপনার তাকে যখন মানে লাশ বের করা হয়, তখনও তার হাতে হাত পড়া ছিল। এটা কোন সরকার, কোন দেশ, কোন ইয়ে? এবং আপনি নজিবুর রহমান সাবেক মানে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, ওনার চোখের অপারেশন হয়েছিল, চোখের অপারেশনের জন্য আপনার পিজিতে নিয়ে গিয়েছে, রাতের বেলা উনি যখন জ্ঞান ফিরে তখন দেখেন যে উনার হাতে হাত পড়া, মানে হাত পড়া পরানো অবস্থায় উনাকে মানে অপারেশন করা হচ্ছে। এটা কোন দেশ? এটা কি মানে মানে বর্বরতার কোন ইয়েতে থাকলে, মানে এরা যদি ধরেন যে সামরিক শাসন বাংলাদেশে অনেকবার হয়েছে, সামরিক শাসন হলে তো আমরা তাদেরকে বলি যে মানে জঙ্গলের শাসন, বর্বর শাসন। তো এরা হচ্ছে নোবেল লরিয়েট, এবং এরা কথায় কথায় হিউম্যান রাইটস, কথায় কথায় ইউনাইটেড নেশনস, কথায় কথায় হিউম্যান রাইটস কমিশন, মানে পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যান্ডার্ড এদের। অথচ এদের সময় আইন শৃঙ্খলা নাই, এদের সময় মানবাধিকার নাই, এদের সময় কোনো চিকিৎসা নাই, কোনো কিছু নাই। মানে মানুষ, আপনি আগের আমাদের অনেক কিছু বলছেন। দেখছি আমরা শেষ করবো। অধিবক্তা শেখ হাফিজুর রহমান কার্জন, অনেক কথা জমে রয়েছে, অনেক অভিজ্ঞতা আমরা সঞ্চয় করে এসেছি, নিশ্চয়ই আমরা কথা বলবো। আজকে এই পর্যন্ত। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, নিরাপত্তা কামনা করছি, এবং যারা আপনার জন্য আমাদের জন্য প্রার্থনা করেছেন, মুক্তি দাবি করেছেন, তাদের প্রতি অবশ্যই আমাদের শুভকামনা।